পথে সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। ঝড়ের মুখেও থাকবে খোলা উন্নয়নের জানলা, জয় করো হামলা আবার জিতবে বাংলা, জয় করো হামলা আবার জিতবে বাংলা। নেতাজি আর রবি ঠাকুর থেকে জেনেই ভিতে, একটা সুযোগ ছাড়ো নিতাই তাদের আঘাত দিতে। আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি, ভাগ করতে পারবি না তার নিজস্ব সম্প্রীতি। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই মাটিতে সব উৎসবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের বাংলা সবার ঠাই, গৌরবে সে মুখ পড়ায় কেদার বুকে ছাই। ঝগড়া করিস পরে আগে নিজের মাটি সামলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এসআইআর আর এনআরসিতে ভয় পাবো না যেন, সময় আছে এখনো এই বাংলা মাকে যেন। জানবো আবার লড়বো আবার জিতবো আবার মাটি, অত্যাচারী তুমি এবার সামনে রেখো ঘাটি, সামনে রেখো ঘাটি, সামনে রেখো ঘাটি। সময় নিজের আদালতে করবে বিচার মামলা, জয় করো হামলা আবার জিতবে বাংলা, জয় করো হামলা আবার জিতবে বাংলা, জয় করো হামলা আবার জিতবে বাংলা, জয় করো হামলা আবার জিতবে বাংলা। ধন্যবাদ। আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ বাঁকুড়ার মাটিতে যুবরাজ, আজ বাঁকুড়া অভিষেকময় হয়েছে। আগামী 26-12-0 আমাদেরকে করতে হবে। আমি বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে স্বাগত জানাই। আগামী দিন আপনার আশীর্বাদকে পাথেয় করে, আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা আগামী দিনের লড়াইয়ের জন্য আমরা দাদা প্রস্তুত। ইতিমধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন মঞ্চে। তার আগে আমরা বাঁকুড়া সাংগঠনিক জেলার দুই নেতা বিজেপি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। আমি বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সাহেবকে বলবো যে তাদেরকে মঞ্চের কাছে নিয়ে আসার জন্য। এবং যে দুজন আজ যোগদান করতে চলেছে, একজন হচ্ছেন এই সালতরা ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি কালীপদ রায়, এবং আর একজন হচ্ছেন বাঁকুড়া পৌরসভার নির্দলের কাউন্সিলর সম্মানীয় দিলীপ আগারওয়াল মহাশয়। আমি দুজনকেই মঞ্চে আসার জন্য আমি আহ্বান করব। আমি সাংসদ সাহেবকে, আমি চেয়ারম্যান সাহেব এবং বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতিকে আসার জন্য অনুরোধ করব। দিলীপদা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এই অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই মাওবাদী মানুষ জিন্দাবাদ, এই বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ,
এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ আমি দুজনকেই আসন গ্রহণ করার জন্য। এরপর আমরা দুই সাংগঠনিক জেলা মিলে আমাদের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, যার নেতৃত্বে, যার গাইডেন্সে, যার নির্দেশে আমরা আগামীর পথ চলব, সেই আমাদের নেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা দুই সাংগঠনিক জেলার তরফ থেকে ওনাকে বাঁকুড়ার মাটিতে স্বাগত জানিয়ে আমরা বরণ করে নেব। হ্যালো হ্যালো হ্যালো। এখন বাঁকুড়া জেলা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি স্বাগতম, স্বাগতম স্বাগতম অভিষেক ব্যানার্জি স্বাগতম, স্বাগতম স্বাগতম অভিষেক ব্যানার্জি স্বাগতম। স্বাগতম স্বাগতম। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আমরা এরপর যার বক্তব্য শোনার জন্য আগামীর দিশা, আগামী দিন আমরা জেলায় কিভাবে লড়াইকে সংগঠিত করব, সেই নির্দেশিকা, সেই পথ নির্দেশিকা শোনার জন্য আমরা যারা অধীর আগ্রহে বসে আছি, সেই সম্মানীয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আহ্বান করব, দাদা আপনি আগামীর বার্তা আমাদের সকলের কাছে পরিবেশন করুন। আমি এরপর আহ্বান করব সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। নমস্কার। প্রথমেই বাঁকুড়া জেলা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার দলের দুই সভাপতি তারাশঙ্কর দা এবং ভাতৃপ্রতিম সুব্রত দত্ত সহ আমাদের সভামঞ্চে যারা রয়েছেন, আমি সকলকে, সাংসদ অরূপ চক্রবর্তী সহ মন্ত্রিসভার মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ মন্ত্রিসভার সদস্যা জ্যোৎস্না মান্ডি সহ জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, রায়পুরের এমএলএ মৃত্যুঞ্জয় মুর্মু, তালড্যাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু, রয়েছেন বরজোড়ার বিধায়ক অলোক মুখার্জি, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, কতুলপুরের বিধায়ক হরখালী প্রতিহার সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, ছাত্রের সভাপতি, সর্বস্তরের দলীয় প্রতিনিধি, পদাধিকারী, নির্বাচিত জনপ্রতিনিধি, সকল ব্লক প্রেসিডেন্ট সহ, অঞ্চল প্রেসিডেন্ট সহ, বুথ প্রেসিডেন্ট সহ, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, পৌর প্রধান, উপপৌর প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেডপি মেম্বার, গ্রাম সভার সদস্য প্রধান, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এসছেন সভাস্থলে, আমি 11:30 থেকে ছবি পেয়েছি, 11টা, 11:30 থেকে মানুষ আমাদের সভাস্থলে পৌঁছেছে। এখন প্রায় 3টে বাজে, 4 ঘন্টা হয়েছে, রোদ বাড়ছে, বাড়ি ফিরতে হবে। আমি তাই সবার নাম আলাদা করে নিলাম না। আমরা যারা এই মঞ্চে রয়েছি, আমরা কেউ বিধায়ক হয়েছি,
কেউ সাংসদ হয়েছি, কেউ জেলা পরিষদে জিতেছি, কেউ পঞ্চায়েতে জিতেছি, কেউ পুরসভায় জিতেছি। পুরোটাই আপনাদের অবদানে। তাই সাধারণ মানুষকে বসিয়ে রাখার ধৃষ্টতা আমার নেই, এবং আপনাদের বসিয়ে রেখে সবার নাম নিয়ে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এসছেন আপনাদের সকলকে প্রথমেই ইংরেজি নতুন বছর 2026 সালের শুভেচ্ছা অভিনন্দন। এই বছর আপনাদের সকলের জন্য খুব ভালো কাটুক, আগামী দিনগুলো মঙ্গলময় হোক, সমৃদ্ধশালী হোক, সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করি। যারা সকাল 11টায়, 11:30টায়, 12টায় এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছে, বিপুল সংখ্যায় মায়েরা এসছে, আমার সহযোদ্ধা তৃণমূল কংগ্রেসের শুভানুধ্যায়ী কর্মী সমর্থক সৈনিকেরা এসছে। আমি সকলকে বলি, যারা 3 ঘন্টা ধরে 4 ঘন্টা ধরে মাঠে অপেক্ষা করে, তারা শুধুমাত্র আমাদের দেখা বা আমাদের কথা শোনার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন এই বাঁকুড়া জেলাকে সবুজময় করে সর্বত তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতানোর সিদ্ধান্ত নিয়ে তারা এসছে। আমি আপনাদের কাছে আবেদন রাখব, আমরা যে কর্মসূচি শুরু করেছি, আমাদের কর্মী সমর্থক সবাই মানুষের কাছে ইতিমধ্যে মমতা ব্যানার্জির 15 বছরের মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় পৌঁছেছে। এই বাঁকুড়া জেলায় 2019 সালে বিজেপির 2জন সাংসদ জিতেছিল। আজও বিষ্ণুপুর থেকে বিজেপির সাংসদ। 2014 সালে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় এসছে। আজ 2026, 12 বছর বিজেপি ক্ষমতায়। বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? বিজেপির কোন কর্মী সমর্থকের জবাব দিতে পারবে? যদি রাজনৈতিক লড়াই লড়তে হয় তাহলে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে রাজনৈতিক লড়াই লড়া উচিত। লড়াই হওয়া উচিত বাসস্থান, রাস্তাঘাট, পরিকাঠামো, জল, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান, রুজি রোজগার, এর উপরের ভিত্তিতে। বিজেপির কর্মীদের, নেতাদের অনুরোধ করব, আমার কথা যতদূর যাচ্ছে মনোযোগ দিয়ে শুনুন। কারোর কানে ঢুকলে আমার কথা শুনবেন। সংবাদ মাধ্যমে দেখছেন, সমাজ মাধ্যমে দেখছেন, বিজেপির নেতা, সাংসদ, বিধায়কদের প্রতি চ্যালেঞ্জ রইল। মমতা ব্যানার্জির সরকার 15 বছর ক্ষমতায়, আর নরেন্দ্র মোদীর সরকার 12 বছর ক্ষমতায়। এই বাঁকুড়া জেলার জন্য কি করেছে? বাঁকুড়ার একটা মাঠ বা বিষ্ণুপুরের একটা মাঠ বেছে নিক, সময় বেছে নিক, জায়গা বেছে নিক, 1 ঘন্টা সময় দেবে। একদিকে আমি থাকবো, আর একদিকে বিজেপির নেতা থাকবে। একদিকে আমি আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর একদিকে বিজেপির পদ্ম ফুলের জল্লাদরা মোদী সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবে। ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বের করে দিতে না পারি, মানুষের সামনে মুখ দেখাবো না। এই জেলায় কি পরিস্থিতি ছিল বাঁকুড়ায় আজ থেকে 15 বছর আগে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথমবার শপথ নেওয়ার আগে একদিকে জঙ্গলমহলের রানীবাঁধ, রায়পুর, তালডাংরার মতো বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদী নাশকতা, আর একদিকে এই ইন্দপুর, ছাতনা, হিড়বাঁধ, সারেঙ্গার মতো জায়গায় জলের হাহাকার। মানুষকে পড়তে গেলে দুর্গাপুরে যেতে হতো, বর্ধমানে যেতে হতো, হাসপাতালে যেতে হলে কলকাতায়, বর্ধমানে, দুর্গাপুরে ছুটতে হতো। আমাদের সরকার আসার পর একের পর এক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, বাঁকুড়ার বিশ্ববিদ্যালয়, ব্লকে আইটিআই, পলিটেকনিক,
ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট কলেজ, হাজার হাজার কিলোমিটার রাস্তা বাংলার প্রত্যন্ত এলাকা জুড়ে কে করেছে? আমাদের সরকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য বা সব থেকে বড় পুরস্কার কি মানুষের কাছে? মানুষকে যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে, আজ সেই বাঁকুড়া শান্ত। বিজেপির নেতারা যারা সিপিএম এর জল্লাদ ছিল, জার্সি পাল্টে এখন বড় বড় ভাষণ দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায় ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে কোন ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, ভালো লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না বা করবে না। যত মদ, মদ্যপ, মাতাল, পাতাখোর, 2 নম্বরি, চোর, চিটিংবাজ, গাঁজাখোর সব ভারতীয় জনতা পার্টিতে। এই তো ভারতীয় জনতা পার্টি। এদেরকে জিজ্ঞেস করুন যে আপনারা 12 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় ক পয়সা বাঁকুড়ার জন্য এনেছেন। আমার মনে আছে আমি 2023 সালে দুর্গাপুর থেকে যখন বাঁকুড়া শহরের দিকে যাচ্ছিলাম, আমি এই সালতোরায় এখানে খাদান কর্মী, পাথরের খাদানে যারা কাজ করেন সেই কর্মী ভাইদের সাথে কথা বলেছিলাম। তারা তাদের সমস্যার কথা বলেছিল। আমি শুনেছি কারা এখানে খাদানের সাথে যুক্ত ছিলেন বা এখনো যুক্ত রয়েছেন, একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন তো। কারা যুক্ত ছিলেন বা যুক্ত আছেন? বসে তুলুন, দাঁড়াতে হবে না, বসে তুলুন। এই মুহূর্তে আমার কাছে যতটুকু তথ্য আমি পেয়েছি সেই তথ্য অনুসারে সালতোরায় 4টে এবং মেজিয়ায় 1টা, 5টা খাদান চালু রয়েছে এবং প্রায় 120টা ক্রাশারের কাজ চলছে। 250টার উপর ক্রাশার রয়েছে। কিন্তু কিছু আইনি জটিলতা, কিছু বাধ্যবাধকতা, একটা খাদান করতে গেলে মিনিমাম 1 হেক্টর জমির প্রয়োজন হয়। তারপর একাধিক সরকারি পারমিশন, শুধু রাজ্য সরকার নয়, এই ঝাড়খণ্ডের রাঁচিতে ডাইরেক্টর জেনারেল অফ মাইন সেফটি, তাদের এনওসি বা তাদের ছাড়পত্র পেতে গেলে মাসের পর মাস লেগে যায়। এমনকি কোনো খাদান মালিককে বৈধভাবে আইনি প্রক্রিয়া মেনে যদি খাদান চালুও করতে হয়, তাহলে এককালীন তাকে সরকারি যে ফিজ রয়েছে প্রায় 30-32 লক্ষ টাকা ফিজ জমা দিতে হয় এবং 24 মাস থেকে 30 মাস, 2 থেকে 2.5 বছর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে লাগে। তারপর অনৈতিকভাবে বেআইনি ঘুরপথে ওই ডিজি মাইন ঝাড়খণ্ডে রাঁচিতে যার অফিস, তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। এই বাঁকুড়ায় সালতোরার বিধায়ক বিজেপির, 24 অব্দি বিধায়ক ছিল বিজেপির। আমি জিজ্ঞেস করি বিজেপির বিধায়ক সাংসদদের লজ্জা লাগে না? যেখানে মানুষের অসুবিধা হয় আর মানুষের কর্মসংস্থানের দাবিতে যখন মানুষ সোচ্চার হয়, কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকার মানুষকে নিজের অধিকারের স্বার্থে লড়তে হয়, তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে? আমি আপনাদের বলি, এখানে সরকারের প্রায় 133 হেক্টর জায়গা রয়েছে। আমি বিগত 2 মাস ধরে এই যে জটিলতা, এই জটিলতার উপর কাজ করেছি। আমি আজকেই সভা করতে হঠাৎ করে সালতোরা এলাম কেন? বাঁকুড়ায় এত ব্লক আছে, টাউন আছে, বিষ্ণুপুরে যেতাম, সোনামুখীতে যেতাম, রায়পুরে যেতাম, রানীবাঁধে যেতাম, অন্য জায়গায় যেতাম, বাঁকুড়া শহরে করতে পারতাম, তা তো করিনি। এসছি কোথায়?
সালতোরায় আপনাদের কাছে। আপনাদের কথা দিয়ে গেছিলাম আমাদের পঞ্চায়েত নবজোয়ারের যে কর্মসূচি ছিল পঞ্চায়েতের আগে, সেই কর্মসূচি শেষ হওয়ার পরে কিছু জায়গায় মাইন্সের কাজ বা স্টোন ক্রাশার্সের কাজ আইনি প্রক্রিয়া মেনে চালু হয়েছিল। আবার যেহেতু অনেক বাধ্যবাধকতা, কোর্টের অর্ডার রয়েছে, ফুল ফ্লেজেড সেই কাজ চালু হয়নি, এখন বন্ধ রয়েছে। আমি আপনাদের বলি, এখনো পর্যন্ত প্রায় 4,000 4,500 কর্মী ভাইয়েরা সরাসরি এই কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বর্তমানে কাজ করছেন। আর পুরো যদি সব ক্রাশার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায়, তাহলে প্রায় 25,000 লোক কাজ পাবে। এবং সরকারি যে 133 হেক্টর জমি রয়েছে, সেখানে প্রায় 18টা মাইন রয়েছে। এই 18টা মাইনের কাজ যদি শুরু হয় আইনি প্রক্রিয়া মেনে সম্পূর্ণ হয়ে, তাহলে কমপক্ষে 25,000 লোক কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে আগামী দিনে। আমি গত 2 মাস ধরে এর উপর কাজ করেছি। আজকে সকালবেলাও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরকারি বিভিন্ন বিভাগ, সংশ্লিষ্ট দপ্তর, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো প্রসেস রিভিউ করে আগামী 2 মাসের মধ্যে মার্চের 31 তারিখের আগে সব কাজ চালু করে বাড়তি 25,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা মার্চের মধ্যে সেটা দেখতে পাবেন। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। এখানে জলের সমস্যা রয়েছে। আমি ছাতনা দিয়ে যখন যাচ্ছিলাম নবজোয়ারের সময়, আমাকে যাওয়ার সময় কিছু মহিলারা বলল, দাদা জলের সমস্যা রয়েছে অনেক দিন ধরে। কিন্তু আপনারা জানেন না, জল জীবন মিশন, এখানে আপনাদের এমপি অরূপ চক্রবর্তী রয়েছে। কেন্দ্র সরকারের কাছে আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, সেখানে তিনি ছিলেন। কেন্দ্র সরকারের যে 50% টাকা পানীয় জলের প্রকল্পে দেবার কথা, সেই 2,500 কোটি টাকা আজও গায়ের জোরে বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। আর আমাদের সরকারের 2500 কোটি টাকা দেওয়ার কথা ছিল, আমাদের সরকার 4,560 কোটি টাকা দিয়েছে। আর কেন্দ্র সরকারের টাকা এই নরেন্দ্র মোদীর সরকারের টাকা, এই সৌমিত্র খা সুভাষ সরকারের টাকা এখনো পর্যন্ত মোদী সরকার গায়ে জোরে গাজোয়ারি করে আটকে রেখেছে। বলুন, এদের আগামী দিন উচিত শিক্ষা দেবেন না? যারা আমাদের জলের টাকা, যারা আমাদের বাড়ির টাকা, যারা আমাদের রাস্তার টাকা, যারা আমাদের সর্বশিক্ষা মিশনের টাকা, জল জীবন মিশনের টাকা গায়ের জোরে আটকে রাখে, তাদের উচিত শিক্ষা দেবেন কিনা? আজকে আমি বাঁকুড়ার মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই। 2021-এর বিধানসভায় আপনারা তৃণমূলকে বাঁকুড়ার 12টা আসনের মধ্যে 4টি আসনে জয়যুক্ত করেছিলেন, বাকি 8টি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024-এর লোকসভায় 4 বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6 আর বিজেপি 6। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে খণ্ডঘোষে, আর বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। 8-4 নয়, 7-5 নয়, 6-6 নয়, 7-5 নয়, করতে হবে 12-0 তৃণমূলের পক্ষে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত। তৃণমূল জিতলে বিজেপি কুপকাত, আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। কি বাঁচবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তৃণমূল জিতলে দুয়ারে রেশন, আর মোদি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল জিতলে মানুষের পাতে ভাত, আর বিজেপি জিতলে খালি মোদিজির মন কি বাত। কি নেবেন?
সিদ্ধান্ত আপনার। আমরা তথ্য পরিসংখ্যান দিয়ে লড়াই করি। মায়েরা, আপনারা যারা আমার কথা শুনছেন, লক্ষ্মীর ভান্ডার পান? পান? এই বিজেপির নেতা, বিজেপির রাজ্য কমিটির একজন মেম্বার আজ থেকে 5 দিন আগে সভা করে বলেছে, যে মেয়েরা বা যে মহিলারা, যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের খাঁচায় বন্দি করে রাখো, ঘরে বন্দি করে রাখো, তারা যেন ভোট দিতে না পারে। মায়েদের বিজেপির নেতারা বন্দি করে রাখতে চায়। আমি বলবো, ভোটের রেজাল্ট যেদিন বেরোবে, দিল্লি দেখবে কে কাকে বন্দি করেছে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মায়েদের আদালতে মোদি বাবুকে হতে হবে বন্দি। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমাদের জলের টাকা, রাস্তার টাকা, আবাসের টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে পেরেছে আটকাতে? 20,000 কিলোমিটারের রাস্তার কাজ শুরু করেছে মমতা ব্যানার্জির সরকার 8,000 কোটি টাকা খরচা করে। আজকে এই যে লক্ষ্মীর ভান্ডার দেয় আপনাদের, খালি সারা বাংলা জুড়ে 2,30,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে প্রতি বছর আমাদের সরকার খরচা করে 27,000 কোটি টাকা। যতদিন মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার বাংলার মাটিতে আছে, আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যতদিন আমরা আছি আপনি লক্ষ্মীর ভান্ডার মাসের প্রথমে পাবেন, কেউ আটকাতে পারবে না। এটা আমাদের কথা, এটা আমাদের শপথ, এটা আমাদের কমিটমেন্ট। আমরা কথা দিয়ে কথা রাখার দল। যারা বাংলার সংস্কৃতি জানে না, বাংলার ঐতিহ্য জানে না, বাংলার কৃষ্টি জানে না, যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, আর এদের নেতা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। রবীন্দ্রনাথ ঠাকুরকে অমিত শাহ এসে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি টুকরো টুকরো করে ভেঙেছিল এই অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপি কর্মীরা 2019 সালে নির্বাচনের প্রাক্কালে। বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি বলেছিলেন স্বামী বিবেকানন্দ হচ্ছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে। শ্রদ্ধেয় বঙ্কিম বাবু নয়, শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, দার্শনিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, বলছে বঙ্কিম দা। যেন মোদিজি আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসাথে ছোটবেলায় ব্যাডমিন্টন খেলতো। কি অবস্থা এদের! কত নিচে নেমেছে, কত নিচে নেমেছে। 70টা এমএলএ নিয়ে যে রাজনৈতিক দল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা যুবক পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তার উপর আক্রমণ করছে, তাকে আমরা ছাড়বো? জোরে হাত তুলে বলুন। এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। বিজেপি ভাবে কি ইডি দিয়ে আর ইলেকশন কমিশন দিয়ে আমাদের আটকাবে? আমি মোদিজিকে বলবো, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার ইতিহাসটা জানুন। ভারতবর্ষে এই বাংলার মাটিতে যদি স্বামী বিবেকানন্দ না জন্মাতো, তাহলে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের নাম করে ভাষণ দিয়ে দেশের নাম উজ্জ্বল করার মতো একজন নাগরিক আপনারা পেতেন না। রামমোহন রায় যদি না থাকতো, তাহলে সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। রামমোহন রায় যদি না থাকতো, তাহলে আজও আমার বাবা যদি, আপনার বাবা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার মা আর আপনার মাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতো,
আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো ভারতবর্ষের একজন নাগরিক বা একজন বাঙালি যদি না থাকতো, স্বাধীনতা পেতেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্রষ্টা যদি না থাকতো, তাহলে নিজের নামটা আর বাবার নামটা লিখতে পারতেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, তাহলে মাথায় রাখবেন, এই যে ঘন ঘন ডেলি প্যাসেঞ্জারি করছেন দিল্লি থেকে গুজরাট থেকে, আজও সিপিএম এর বন্দুক আর বোমের নিচে মাথা নিচু করে বাংলার মানুষকে আর বিজেপিকে বেঁচে থাকতে হতো। বাংলার এই তমসাচ্ছন্ন 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে যে মুক্তির সূর্যোদয় ঘটিয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন? আরে আগে যান, সিপিএম এর থেকে আপনি একটু ট্রেনিং নিন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নত করতে জানে না। আমাদের মাথা কেটে দেবেন, দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসম্মান বিকিয়ে দেব না। এই বাংলা পথ দেখায়, ভারতবর্ষকে পথ দেখিয়েছে। মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। এসআইআর এর নাম করে বাঙালির উপর অত্যাচার। এক সপ্তাহ আগে রানীমাদে একজন বিএলও সুইসাইড করলো। আজ আমি আসার সময় শুনছি বীরভূমে আবার একজন এসআইআর এর নোটিশ পেয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি মারা গেছেন। 2 মাসের মধ্যে প্রায় 70টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি, বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি, বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি। যারা আমাদের প্রাণে মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে। 2016-তে নোটবন্দির নাম করে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে? আজকে 10 বছর পরে কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সুভাষ সরকারের নিজের জন্মের সার্টিফিকেট আছে? আছে। সৌমিত্র খাঁর নিজের জন্মের সার্টিফিকেট আছে? বিজেপির নেতারা যদি সার্টিফিকেট দেখতে চায় বলবে, আগে তোমার বাবার সার্টিফিকেট নিয়ে এসো, তারপর তোমার সার্টিফিকেট, আমাদের সার্টিফিকেট চাইবে। আগে তোমার বাবার সার্টিফিকেট নিয়ে এসো, তোমার বাবা কবে জন্মেছে, তুমি কবে জন্মেছো, তার সার্টিফিকেট আগে বাঙালিকে দেখাও, বাংলার মানুষকে দেখাও, তারপর আমাদের থেকে কাগজ চাইবে। যখন ইচ্ছা হবে লাইনে দাঁড় করিয়ে দেবো। আগামী দিন আমার কথা যারা শুনছেন, আমি রিপোর্ট কার্ডের রাজনীতিতে বিশ্বাসী। বিজেপির যে কোনো নেতা, ছোট বড় মাঝারি সেজো মেজো, খালি রিপোর্ট কার্ডটা আনতে বলুন। নরেন্দ্র মোদী এই বাঁকুড়া বিষ্ণুপুরের জন্য কি করেছে, আর মমতা ব্যানার্জি এই বাঁকুড়া বিষ্ণুপুরের জন্য কি করেছে আপনি জানেন? খালি লক্ষ্মীর ভান্ডার দিতে সরকারের এক একটা বিধানসভায় 5 কোটি টাকা খরচা হয়। বাঁকুড়া জেলায় কটা বিধানসভা আছে? 12টা। 1 মাসে 60 কোটি টাকা, 1 বছরে 720 কোটি টাকা, 5 বছরে 3500 কোটি টাকা। আপনারা আশানুরূপ প্রত্যাশিত ফল দেননি তৃণমূলকে, কিন্তু তাও তৃণমূল কংগ্রেস 5 বছরে 3,500 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। হাজার হাজার কোটি টাকা খরচা করে জলের প্রকল্প চলছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় চলছে, পিএইচির জলের প্রকল্প চলছে। আর এখানে যেখানে জলের সমস্যা আছে, আমি ইতিমধ্যেই কথা বলে, যেহেতু এটা শুকনো ড্রাই এরিয়া, সব জায়গায় মাটির নিচে সহজে খুঁড়লে জল পাওয়া যায় না, যেখানে যেখানে সম্ভব আমি 150টা টিউবওয়েলের ইমিডিয়েট কাজ শুরু করার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করে এসেছি। এবং যেখানে ট্যাঙ্কার দিয়ে পানীয় জলের ব্যবস্থা করা যায়,
ইমিডিয়েট 1 মাসের মধ্যে সেই কাজও করতে বলে দেওয়া হয়েছে। এই দুটো কথা আমি আপনাদের কথা দিয়ে গেলাম। আর এই নয় যে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 2 মাসের মধ্যে এই কাজের বাস্তবায়ন আপনারা সবাই দেখতে পাবেন। এটা তৃণমূল কংগ্রেসের কমিটমেন্ট। কিন্তু আপনাদের কথা দিতে হবে যে যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভালোবাসা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জিতিয়ে ভেবেছিলেন বাঁকুড়ায় অনেক কাজ হবে, তারা আজ বুঝছেন যে ভারতীয় জনতা পার্টিকে জেতানো আর খাল কেটে কুমির আনা এক। আজকে আমাদেরকে বাংলাদেশি বলছে কে? বিজেপির নেতারা। যারা বাংলায় কথা বলে তাদেরকে বলছে বাংলাদেশি। আমাদের বাড়িতে কি খাবার থাকবে নরেন্দ্র মোদী সরকার ঠিক করবে। আমরা কার সাথে কথা বলবো নিদান দেবে কেন্দ্র। আমি কি রঙের জামা পরবো নিদান দেবে বিজেপি। আমাদের এখানে কে চিকেন রোল বিক্রি করবে, কে ভেজ রোল বিক্রি করবে, কে এগ চাউমিন বিক্রি করবে, কে ফিশ ফিঙ্গার বিক্রি করবে, কে ডাল তরকারি দিয়ে ভাত খাবে, কে মাছের ঝোল ভাত খাবে, কে মাংস ভাত খাবে, নিদান দেবে কেন্দ্র। আপনারা চান 70টা বিধায়ক নিয়ে যে দল একটা গরিব ছেলেকে খালি চিকেন প্যাটিস বিক্রি করে বলে বেধড়ক মার মেরেছে, সেই দল যদি আজকে বাংলায় থাকতো তাহলে কি অবস্থা করত? আপনি ভোট দেবেন বলছে ফর্ম ফিল আপ করো। আপনি ভাবুন 1 বছর 2 বছর 3 বছর পর বলবে এই যে নিঃশ্বাস নিচ্ছেন ফর্ম ফিল আপ করুন, পানীয় জল খাবেন ফর্ম ফিল আপ করুন। এমন এদের শিক্ষা দিতে হবে যে বাংলার দিকে চোখ তুলে দেখার আগে যেন 100 বার ভাবে। একটা বুথ থেকে যেন ভারতীয় জনতা পার্টির যেমন সুভাষ সরকারকে প্রাক্তন করেছেন, প্রত্যেকটা বুথে এদেরকে প্রাক্তন করতে হবে, প্রত্যেকটা বুথে। আর বিষ্ণুপুর লোকসভায় তো সুজাতা আছে, এখানে কানের পাশ দিয়ে বেরিয়েছে। 5000 ভোট মানে কি 2500 ভোট এদিক ওদিক। আগামী নির্বাচনে 1 লাখ ভোটে জিতবে। কানের পাশ দিয়ে বেরিয়েছে। অর্ধেক তো হয়ে গেছে, একটা 6 তো মেরে দিয়েছেন। 2024-এর ফলের নিরিখে আমি যদি দেখি বিজেপি 6 তৃণমূল 6। বিজেপির 6টা কেটে নিয়ে আবার একটা 6 এমন হাঁকাতে হবে যেন বাউন্ডারির বাইরে। এমন 6 মারতে হবে, বাঁকুড়ার ক্ষমতা কি দেখাতে হবে। যারা আপনাদের নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত অবহেলিত শোষিত করে রেখেছে, আপনার প্রাপ্য আপনি জানেন। এই যে যারা আছেন শুনুন, আজকের দিনে দাঁড়িয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে। আর আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবি। কত ধানে কত চাল, কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে প্রমাণ করতে হবে। 2 লক্ষ কোটি টাকা। বাংলায় 294টা বিধানসভা আছে, এক একটা বিধানসভার 680 কোটি টাকা এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আটকে রেখেছে। বাঁকুড়া জেলার 7000 কোটি টাকা। কত টাকা? 7000 কোটি টাকা। 1 কোটি 2 কোটি 10 কোটি 50 কোটি 100 কোটি নয়, 7000 কোটি টাকা এই বিজেপি আটকে রেখেছে। এই টাকা যদি ছাড়ে রাতারাতি বাঁকুড়ার জন্য 7000 কোটি টাকা রাজ্য সরকার দিতে পারবে। আপনি ভাবতে পারছেন? তারপরেও আমরা নিজের টাকা নিজেদের সরকারের কোষাগার থেকে বাড়ির টাকা, রাস্তার টাকা, লক্ষ্মীর ভান্ডারের টাকা, জলের টাকা। আপনারা বলুন তো, এরা চায় বাংলার মানুষ পায়ে পড়ুক? আপনারা চান বাংলার মানুষ এদের পায়ে ধরুক? চান? আজকে যে মনীষীদের কথা আমরা ছোটবেলায় পড়েছি, শৈশব থেকে যখন কৈশোরে উপনীত হয়েছি, কৈশোর থেকে যখন তারুণ্যে উপনীত হয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
এরা থাকলে বিজেপিকে মেনে নিত? অমর্ত্য সেনের নাম বাদ দিয়ে দিচ্ছে। অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে রবীন্দ্রনাথ ঠাকুরকে হিয়ারিং এর নোটিশ পাঠাতো। স্বামী বিবেকানন্দ থাকলে তাকে হিয়ারিং এর নোটিশ পাঠাতো। এই হচ্ছে বিজেপি। বলছে ঘুষপেটিয়া ঢুকে গেছে। ঘুষপেটিয়ার নাম কি? দেব। ঘুষপেটিয়ার নাম কি? অমর্ত্য সেন। বিজেপি যদি ক্ষমতা থাকে তাহলে যে 58 লক্ষ নাম বাদ গেছে প্রমাণ করুক কজন বাংলাদেশি আর কজন রোহিঙ্গা। আমরা তো বারবার দাবি করেছি, করতে পারছেন না কেন? এরা হিন্দু ধর্মের কিচ্ছু বোঝে না। এই যে গীতা পাঠ অনুষ্ঠানে গিয়ে একজন ভাইকে মেরেছে, গীতার একটা শ্লোক বলতে পারবে না। একটা 700টা শ্লোক রয়েছে গীতায়, একটা শ্লোক বলতে পারবে না। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন এবং ভাবেন বিজেপি হিন্দু ধর্ম রক্ষা করবে, এই যে 70 জন মারা গেছে এসআইআর এর কারণে, এর মধ্যে 50 জনের বেশি হিন্দু। নোটবন্দিতে 140 জন মারা গেছিল, 122 জন হিন্দু। হিন্দু মেরে এরা ক্ষমতায় এসছে। 700টা শ্লোক রয়েছে গীতায়। যদি গীতা পড়তো কোনোদিন মানুষের উপর অত্যাচার করতো না। ভগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক, স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে যে আমি শুধু মানুষের মধ্যে নই, একটা পিঁপড়ের মধ্যেও আমি থাকি, একটা কুকুরের মধ্যেও আমি থাকি, একটা জন্তুর মধ্যেও আমি থাকি, একটা হাতির মধ্যেও থাকি, একটা বিড়ালের মধ্যেও আমি বিরাজমান, একটা গাছের মধ্যেও আমি বিরাজমান। সেই গীতা পাঠ অনুষ্ঠানে একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে বেধড়ক মারা হচ্ছে। এই সেই বাংলা? এই বাংলায় কে কি করবে বিজেপির নেতা ঠিক করবে। আমরা করতে দেবো না। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা রুখবে, এই দেশকে বাংলা পথ দেখাবে। আপনার যত ক্ষমতা আছে আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান, আপনি মিডিয়া লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, যত অর্থ বলেছে প্রয়োগ করুন। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ। দেখি কে হারে কে যেতে। এদের কাছে সব আছে। ওই যে বলি না, বিয়ের সব আয়োজন তৈরি, খালি পাত্র আর পাত্রী নেই। পাত্র পাত্রী তো তৃণমূলের কাছে, কেন পাত্র পাত্রী তো মানুষ। গণতন্ত্রে তো গণদেবতা মানুষ। মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। একদিকে 10 কোটি মানুষ, আর একদিকে বিজেপি এবং সেন্ট্রাল ফোর্স, ইলেকশন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, ইডি, আইটি, সিবিআই, সব। জিতবে কে? বলছে হাওয়াই ছুটি। জিতবে কে? এটা ভালো লাইন, হাওয়াই ছুটি। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার, যতই নাড়ো কলকাঠি, যতই নাড়ো কলকাঠি, যতই করো হামলা, যতই করো হামলা, যতই দাও মামলা, যতই করো আমাদের মাটির উপর হামলা, যতই করো এই সংস্কৃতির উপর হামলা, যতই করো বাঙালির উপর হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। জোরে দুহাত তুলে আবার জিতবে, আবার জিতবে। ওদিকে আবার জিতবে, 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 আবার জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাঁকুড়া, জয় বাঁকুড়া,
জয় বিষ্ণুপুর, জয় বিষ্ণুপুর, জয় বাংলা, 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 জয় বাংলা। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।